আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইংরেজিতে কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি অনেক বেশি কার্যকর। কিছুই পারি না বলা শিক্ষার্থী বলতে আমি বোঝাচ্ছি যারা বিশেষ করে ইংরেজিতে লিখতে ও পড়তে চান, কিন্তু বুঝে উঠতে পারতেছেন না এক্স্যাক্টলি কোন স্ট্রাকচার কখন ব্যবহার করবেন, কোন টেন্স কখন ব্যবহার করে আপনি কথা বলবেন এবং একই সাথে লেখালেখির প্রয়োজনে বা যখন আপনি পড়তে যাবেন সেই সময় অর্থ উদ্ঘাটনে এইগুলোকে ব্যবহার করবেন। যেমন লক্ষ্য করুন, আমি এখানে একটি বাক্য ১২ রকমের টেন্সে লিখে রেখেছি, তাই তো? আমি একটু পড়ি। যেমন লক্ষ্য করুন, এখানে লিখে রেখেছি আমি ফুটবল খেলি, মানে বর্তমানকে নির্দেশ করেছে। আমি এখানে আমি এর জায়গায় বলতে পারি সে ফুটবল খেলে, বা আমি আবার বলতে পারি তারা ফুটবল খেলে। তাই না? দেখুন, এই বাক্যটি যখন আমি আবারও এইভাবে বলছি, আমি ফুটবল খেলতেছি, তার মানে এই যে খেলি, এইটা কি হয়ে গেল? খেলতেছি হয়ে গেল। তা এখন ইংরেজিতে বলার সময় এটা পরিবর্তন হবে। তাই তো? আমরা কি করব? আমাদের এই ক্লাসটিতে সিম্পলি দেখার চেষ্টা করব যে বাংলা বাক্যের শেষের দিকের অংশটা, যাকে আমরা কাজ বলি বাংলা বাক্যের ক্ষেত্রে আর ইংরেজিতে ভার্ব বলি, এই অংশটা ঠিক যেইভাবে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের ইংরেজি লিখতে গেলে অথবা বলতে গেলে একইভাবে পরিবর্তন হবে। এজন্য আমি আশা ব্যক্ত করছি যে আজকের ক্লাসটি শেষ করার পর আপনি অনুবাদের ক্ষেত্রে অনুবাদ বলতে সিম্পল বাক্যসমূহ খুব সহজেই কিভাবে ইংরেজিতে বলতে পারেন বা লিখতে পারেন, সেই ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হতে পারে। লক্ষ্য করুন, আমরা এখানে ইন ডিটেইলস, তার মানে বিস্তারিত জানতে চাচ্ছি। আমরা কিন্তু ছোটবেলা থেকেই জানি, ওকে? যে চিরন্তন অভ্যাস, চিরন্তন সত্য, সাধারণ ঘটনা বোঝাতে আমরা যেই প্রেজেন্ট সিম্পল টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। তাই তো? আর তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 হতে পারে, ভার্বের সাথে এস বা ইয়েস হতে পারে। এইটা হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে সাবজেক্ট আসলে কি। সাবজেক্ট যখন থার্ড পারসন হয় আমরা জানি আরকি। আমি তারপর দেখব, আমরা এখানে ব্রডলি দেখব। জাস্ট আমি বলছি। লক্ষ্য করুন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি বাক্যটা কন্টিনিউয়াসলি লিখবেন? নাকি আপনি বাক্যটা প্রেজেন্ট পারফেক্টে লিখবেন? নাকি আপনি বাক্যটা ফিউচারে লিখবেন? এইটা মূলত আপনি কিভাবে বুঝবেন? এই ব্যাপারগুলোকে আজকে আমরা দারুণভাবে উপলব্ধি করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে আসুন আমরা শুরু করে দেই। ১ম এই লক্ষ্য করুন, আপনি যেই বিষয়টিকে লক্ষ্য করবেন, আমাদের এখানে স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। আমরা জাস্ট এই দিকে খেয়াল করব। দেখুন, বাংলা বাক্যের শব্দের, বিশেষ করে ভার্ব, যাকে আমরা বাংলায় কাজ বলি, এর শেষে যখন আপনি এই বর্ণগুলো দেখবেন, এই ২৯ তয় ই, তার মানে এটা এইভাবে হতে পারে, লক্ষ্য করুন। পরে, আসে, বসে, এরকমও হতে পারে। অথবা লক্ষ্য করুন, যায়, খায়, বেড়ায়, তাই তো? অথবা এরকমও হতে পারে। লক্ষ্য করুন, ইন্টারেস্টিং ব্যাপার এই যে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে যাচ্ছি। দেখুন, পড়ি, জানি, করি, যাই। তার মানে হ্রস্ব ইকার, অথবা আমরা কি জানি? ২ ভাবেই আমরা জানি। ইকার। ওকে। এই সমস্ত ক্ষেত্রে আমরা সিম্পলি কি করতে পারি? এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। যদিও আমি আমার ইংরেজিতে লেখালেখি অথবা কথা বলায় আ একেবারে মানে আ এইরকমভাবে স্ট্রাকচার লিখে উপস্থাপন করি না। বাট যেহেতু নিউ কামার্স এবং আপনারা শিখতে চাচ্ছেন 0 থেকে অ্যাডভান্স, এইজন্য আমি বলছি জাস্ট এইটা ফলো করবেন। আসুন আমরা তাহলে একটু প্র্যাকটিস করে দেখি যে আসলে ব্যাপারগুলো কি? ওকে। এখন এখানে এই বাক্যটি আছে। যেমন আমি বই পড়ি। দেখুন, এখানে ছোট্ট বাক্য আছে। আপনি যত বড় বাক্যই হোক, লেখার নিয়ম কিন্তু একটাই। আপনি কিন্তু এই নিয়মের বাইরে যেতে পারবেন না, বা কথা বলার নিয়ম তো একটাই। ঠিক আছে, অনেকভাবে বলতে পারি। কিন্তু আপনাকে কিন্তু এই সাবজেক্ট,
এবং এই ভার্বটি ঠিক রাখতে হবে। এখন ইংরেজিতে নিয়মটা হলো এই, লক্ষ্য করুন, সাবজেক্ট এরপরেই ভার্ব, এটা হচ্ছে ইংরেজির নিয়ম। এরপর অবজেক্ট থাকলে আপনি ব্যবহার করবেন, এক্সটেনশন যা থাকবে অতিরিক্ত তথ্য হিসেবে আপনি যোগ করবেন। এখন সে বই পড়ে, আপনি কিন্তু চাইলে এই বাক্যটা এইভাবে বলতে পারেন যে সে পড়ে বই, যদিও শুনতে কিছুটা হলেও মানে তেমন স্বাভাবিক মনে হয় না, বাট ইংরেজিতে বলার সময় আপনি কিন্তু লক্ষ্য করুন কোন অংশটা আগে বলছেন। ইংরেজিতে বলার সময় আপনি কিন্তু সাবজেক্ট ঠিক আছে আগে বলছেন, কিন্তু পড়া যে ব্যাপারটি এইটা কিন্তু নিয়ে আসছেন এই সাবজেক্টের পরেই। তার মানে বাংলায় যে অংশটা আপনি শেষে লক্ষ্য করছেন সেইটা কিন্তু ইংরেজিতে বলার সময় বা লেখার সময় সাবজেক্টের পরেই লক্ষ্য করছেন। এতে যত বড় বাক্যই হোক না কেন আপনাকে এই স্ট্রাকচার মেনটেন করতেই হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা স্মরণ রাখতে হবে। আর অ্যাডভান্স ইংরেজি লেখার সময়, কথা বলার সময় প্রেক্ষাপট ভিন্ন, সেইটা আমরা ধারাবাহিকতায় আসবে আমাদের ব্যাপারে, কেমন? ওকে, লক্ষ্য করুন, সে বই পড়ে, সিম্পলি আমরা ব্যবহার করলাম যে হি রিডস বুকস। সে বই পড়ে বা বইগুলো সে পড়ে, আপনি যেভাবে বলুন। এরপর লক্ষ্য করুন, দে কাম হিয়ার, তারা এখানে আসে। তার মানে আসে, বসে, খায়, দৌড়ায়, নাচে, গায়, এই সবগুলো আপনি কি করতে পারেন, সাবজেক্ট তারপরে কি ভার্ব এরপর এক্সটেনশন যদি থাকে ব্যবহার করবেন, সিম্পলি হয়ে গেল। এই যে যেমন দেখুন, তারা খায়, তারা বেড়ায়, আপনি পারবেন না যে হি অর শি ইটস। এখন আপনাদের কারো কারো কাছে মনে প্রশ্ন হতে পারে কেন এখানে এই এস হচ্ছে, কেন এই ভার্বের সাথে এস হচ্ছে। জাস্ট একটু মনে রাখুন, একটু লিখে রাখুন যে সাবজেক্ট যদি এক বোঝায় মানে একক বোঝায়, একটি নির্দেশ করে, তখন আমাদের এই ভার্বটির সাথে এস হবে, এস অথবা ইএস হবে। মানে ওইটা অনেকগুলো ভার্ব আছে বিভিন্নভাবে, এটা আমরা ধারাবাহিকতায় পাবো। আর যখন সাবজেক্ট একের অধিক বোঝাবে তখন ভার্বটা সিম্পল ভার্ব বেস ফর্ম ব্যবহার হবে, মানে বিশেষ করে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে কথাবার্তা। তার মানে খায়, দায়, পড়ে, এবার স্বাভাবিক বা চিরন্তন সত্য বোঝাতে যেগুলো আছে সবগুলোই আমরা এইগুলোতে করে ফেলতে পারি। যে সমস্ত শব্দের শেষে, বাংলা বাক্যের শেষের দিকে চলে আসবেন এ অন্ত্যেষ্টয় ই লক্ষ্য করবেন, সেইগুলোকে আপনি কি করতে পারেন, এই স্ট্রাকচার করে ফেলতে পারেন। ওকে, নেক্সট উইসি, লক্ষ্য করুন, আমরা যখন দেখব যে হয় না যে আমি পড়তেছি, গাইতেছি, সে চলতেছে, তার মানে কি চলমান। চলমান মানে কি? চলমান মানে হচ্ছে আমরা যাকে বলি কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে আমাদের কি ব্যবহার করতে হবে, এই স্ট্রাকচারে আমাদের বাক্যগুলো গঠন করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপরে যে ভার্বটি ব্যবহার করবেন নিয়ম অনুযায়ী এবং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। প্রশ্নটা হলো, আপনারা হয়তোবা বলতে পারেন আমি কিভাবে চিনবো। দেখুন, খুব সহজভাবে এখানে লিখে রাখা হচ্ছে। আপনি যে সমস্ত বাংলা বাক্যের শেষের দিকে লক্ষ্য করবেন এইরকম তেসে, তেসি, সি, সে, লক্ষ্য করুন এইখানে আছে। যেমন পড়তেছি, গাইতেছি, পড়তেছে, গাইতেছে। এবার দেখুন, লিখছি, নাচছি, নাচছে, দৌড়াইতেছে। তার মানে কি ব্যাপারগুলো হচ্ছে চলমান। চলমান যখন হবে সিম্পলি আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন। তার মানে হচ্ছে সাবজেক্ট ব্যবহার করবেন, তাই তো? অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করবেন, যে ভার্বটি ব্যবহার করবেন তার সাথে আইএনজি যুক্ত ফর্ম। যেমন এই দিকে লক্ষ্য করুন, আমি বই পড়তেছি। এখন ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী আমি বললাম আমি এর জন্য আই, এবারে পড়তেছি এর জন্য আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। কিন্তু তার আগে আমরা এই যে অ্যাম ইজার আছে এর সাহায্য নিয়েছি, কারণ অ্যাম ইজারকে ইংরেজির ভাষায় বলা হয় সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব তখনই আসবে যখন আমরা দেখব যে বাংলা বাক্য এরকম থাকবে, পড়তেছি, গাইতেছি, খাইতেছি, পড়ছে, পড়ছে, নাচছে, তার মানে একটা চলমান ক্রিয়া বোঝাবে। তখন আমরা সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, কিন্তু তার আগে সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর ব্যবহার করতে হবে। লক্ষ্য করুন, যখন সাবজেক্ট একা হবে, একটিকে নির্দেশ করবে, তখন আমাদের ইজ হবে। যখন সাবজেক্ট একের অধিক নির্দেশ করবে তখন আর হবে।
মোর দ্যান, ঠিক আছে? তখন আর হবে। জাস্ট নোট নিতে পারেন, বা আপনারা যেগুলোর সাথে যারা পরিচিত তারা তো ভালোই পারেন। ওকে, লক্ষ্য করুন আমরা যদি এই বাক্যটি বলি, আমরা আসতেছি, তার মানে এইখানে লক্ষ্য করুন উই মানে আমরা, আর আসতেছি, আসা এর ইংরেজিটা হচ্ছে কাম, যেহেতু আসতেছি তার মানে কামিং। আর এইটাকে পূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা অক্সিলারি ভার্ব আর এর সাহায্যটা নিলাম। উই আর কামিং, তাই না? দে আর কামিং, হি ইজ কামিং, আম কামিং, আমি আসতেছি, সে আসতেছে, তাই তো? সিম্পলি আমরা এইভাবে লিখে ফেলতে পারি। আবার দেখুন পড়তেছে, গাইতেছে, এগুলোকেও আমরা কি করতে পারি? শি ইজ রিডিং বুকস অ্যান্ড দে আর সিঙ্গিং। আবার কবিতা লিখছে, তারা নাচছে, তারা পড়তেছে, তারা যাইতেছে, সবগুলোই আপনি সিম্পলি করে ফেলতে পারেন, তাই না? তাহলে দেরি কেন? এই কন্টিনিউয়াস বোঝাতে তেসি তেসে সি সি এই ধরনের ব্যাপারগুলোকে নির্দেশ করতে, কারণ বাংলা বাক্যের শেষে এইগুলো লক্ষ্য করলে আপনি সিম্পলি এই স্ট্রাকচার ব্যবহার করে করে ফেলতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট উইসি সম্পূর্ণ বর্তমানকাল, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখুন এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা এখনো পর্যন্ত সময় ও সুযোগ বা এগুলো অভাবে হোক বা যেভাবে হোক লিখতে গিয়ে বা বলতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই। আমরা যদি সিম্পলি বাংলা এই ব্যাপারগুলোকে মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই স্ট্রাকচারের ব্যাপারটাও তেমন একটা মনে না থাকলেও আমরা অনেক সময় লিখতে পারবো। আমাদের মাথায় রাখতে হবে এসি এসে হয়েছে, এটা আছে কিনা। এটা থাকলেই আমরা সেই বাক্যটি কি দিয়ে সাবজেক্ট প্লাস হ্যাভ দিয়ে শুরু করব, এইটা মাথায় থাকলেই হলো, তাই না? এই হচ্ছে ব্যাপার। এবং ভার্বটি হবে প্রেজেন্ট পারফেক্টে, সো টু সে পাস্ট পার্টিসিপলে হবে। স্বভাব তো ইডি যুক্ত হয় এই ক্ষেত্রে, তবে লক্ষণীয় ব্যাপার এই যে ইরেগুলার ভার্ব হলে সবসময় ইডি হবে না। তার মানে লক্ষ্য করুন আমরা যে সমস্ত বাংলা বাক্যের শেষে দেখব যে এসি এসে হয়েছে, তার মানে আমি এসেছি, তারা গিয়েছে, তারা বসেছে, তাই তো? তারা পড়েছে, তারা গিয়েছে, তারা গেয়েছে, এটা হয়েছে, এটা পরিবর্তন হয়েছে, ওইটা হয়েছে, কেমন এই ধরনের বাংলা বাক্য। তার মানে বাংলা বাক্যের শেষে যখন এই ধরনের ব্যাপারগুলো দেখবেন কাজের সাথে, তখন আপনি সেই বাক্যটাকে ঠিক এইভাবে করতে পারেন। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের পার্টস পার্টিসিপল ফর্ম, এরপরে ভার্বের পার্টস পার্টিসিপল ফর্মটা আবার আপনি তৈরি করতে পারেন ইডি দিয়ে। ইডি যুক্ত ভার্ব যেটা রেগুলার ভার্ব আমরা বলে থাকি, আবার ইরেগুলার ভার্ব আছে যেটা ইডি যুক্ত নাও হতে পারে। ইডি যুক্ত সাধারণত হয় না, সেগুলোও আমরা দেখব, স্বাভাবিকতায় দেখব, নো প্রবলেম। আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। যেমন দেখুন, সে বই পড়েছে, সে বই পড়েছে, তার মানে আমরা লক্ষ্য করুন এখানে লিখলাম যে শি, এরপরে নিয়ম অনুযায়ী হ্যাজ, পড়েছে, পড়েছে, তার মানে আমাদের এখন মেইন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। রিড 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 আমরা জানি, বুকস। দেখুন, দে হ্যাভ সাং, তারা গান গেয়েছে। আবার দেখুন, সে পরিবর্তন হয়েছে, তার মানে হি হ্যাজ চেঞ্জ, সে পরিবর্তন হয়েছে, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও একই রকম বোঝাতে যত বাংলা বাক্য আছে আপনি সিম্পলি কিন্তু করে ফেলতে পারেন এই স্ট্রাকচারে। এরপরে লক্ষ্য করুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় বলে থাকি চলমান সম্পূর্ণ বর্তমান কাল। লক্ষ্য করুন এই যে যে দুইটি অংশ আমরা করে আসলাম, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বোঝাচ্ছে এইটা, আর আরেকটি হচ্ছে পারফেক্ট। এই দুইটার সমন্বিত কাজ হচ্ছে, মানে সমন্বয়ে মূলত এই টেন্সটি। এখানে পার্থক্যটা হচ্ছে এই, দেখুন পারফেক্ট বলার কারণে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর কন্টিনিউয়াস বলার কারণে আমরা আবারও বলতেছি সিম্পলি, লক্ষ্য করুন এই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, লক্ষ্য করেছেন? তার মানে পারফেক্ট বলতে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর কন্টিনিউয়াস বোঝাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। এখন এই বাংলা বাক্যগুলোর শেষের দিকে লক্ষ্য করবেন তেসে আছে, তেসি আছে, সি আছে, সে আছে, তার মানে করতেছে, খাইতেছে, গাইতেছে, নাচতেছে, এইরকমই অনেকটা কন্টিনিউয়াসের মতো। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই বাক্যটায় সাধারণত একটি সময় উল্লেখ থাকবে, নির্দিষ্ট বা অনির্দিষ্ট একটি সময় থাকবে, যেই সময় ধরে অথবা যেই সময় থেকে কাজটি চলমান। তার মানে কাজটি পূর্বে শুরু হয়েছে, এখনো কাজটি চলতেই আছে। আর আমরা কন্টিনিউয়াস বলতে বলছি যে সে খাইতেছে, গাইতেছে, নাচতেছে, এইটা বলতেছি, তাই না? এই স্ট্রাকচারে।
বাট এইটা হচ্ছে পার্থক্য, এই এই ব্যাপারটি জাস্ট আপনি মাথায় রাখবেন যে কাজটি শুরু হয়ে এখনো চলতেছে। যেমন লক্ষ্য করুন, আমি সকাল থেকে বই পড়তেছি। যেমন সে সকাল থেকে নাচতেছে, সে সকাল থেকে যাইতেছে, সে ২ ঘন্টা ধরে পড়তেছে, তিনি ৩ দিন যাবৎ জ্বরে ভুগতেছেন। তার মানে কি কাজটি অতীতে শুরু হয়ে এখানে চলমান। সেই ক্ষেত্রে আপনি সিম্পলি এই স্ট্রাকচারটাকে ব্যবহার করবেন। কোন স্ট্রাকচার? যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম, এক্সটেনশন যদি থাকে, মানে যদি অক্সিলারি ভার্ব থাকে, অবজেক্টিভ থাকে আর কি। এরপরে ফর অথবা সিন্স, এরপরে নির্দিষ্ট বা অনির্দিষ্ট যে সময়টি থাকবে সেইটা। লক্ষ্য করুন, আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি, যেমন এদিকে লক্ষ্য করুন, আমি সকাল থেকে বই পড়তেছি। তাহলে আমি হলো, এখন পড়তেছি সকাল থেকে, তার মানে অতীতে শুরু হয়েছে, নিয়ম অনুযায়ী আমাদের হ্যাভ বিন ব্যবহার করলাম। এরপরে আবার কন্টিনিউয়াস বোঝাচ্ছে, একই সাথে এই জন্য আইএনজি যুক্ত ফর্ম রিডিং পড়তেছি। কি পড়তেছি? বই পড়তেছি। এরপরে আমাদের এই সিন্স বা ফোর যোগে আমরা সিন্স মর্নিং ব্যবহার করলাম। যখন আমরা লক্ষ্য করব যে বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের মধ্যে থেকে থাকবে বা হতে, এই জন্য আমরা সিন্স প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব। আর যখন আমরা লক্ষ্য করব যে ধরে আছে, তখন আমরা সময়ের পূর্বে ফর ব্যবহার করব। এইটা মাথায় রাখাটা জরুরি। বিশেষ করে কোন ক্ষেত্রে? যখন আপনি লক্ষ্য করবেন যে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় থাকবে, যেই সময়টি পূর্বে প্রিপোজিশন হিসেবে আপনি ফর ব্যবহার করবেন অথবা সিন্স। ফর ব্যবহার করবেন ধরে বা যাবত বোঝাতে, আর সিন্স ব্যবহার করবেন আপনি থেকে বা হতে বোঝাতে। হয়ে গেল। যেমন সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, ৯টা থেকে, ১০টা থেকে, মানে যাই হোক না কেন, বা গত শুক্রবার থেকে, গত বছর থেকে, গত ৩ বছর থেকে, যাই বলেন না কেন, সেই সময়টার পূর্বে আপনি সেন্স বসিয়ে দিবেন। আর যখন লক্ষ্য করবেন ধরে বা যাবত আছে, যেমন ৩ দিন ধরে, ২ দিন ধরে, ১ মিনিট ধরে, ৫ মিনিট ধরে, ৭ দিন ধরে, ৭ বছর ধরে, ৭ দশক ধরে, এই নামগুলোর পূর্বে, এই সময়গুলোর পূর্বে আপনি প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করবেন। সুন্দর না? তাহলেই আপনি কি করতে পারেন? এই প্রেজেন্ট পারফেক্টে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে খুব সহজেই বাংলা বাক্য বলতে পারেন বা লিখতে পারেন। তাই তো? তাহলে এটা আপনারা করে ফেলবেন। আমি সকাল থেকে বাড়ির কাজ করছি। এটা আপনার জন্য কাজ। ওকে। আমাদের এই ৪ টি টেন্স হয়ে গেল। দেখুন, আমাদের ইংরেজি কথা বলা বা লেখালেখির জন্য এই ৪ টি টেন্সই অনেক বেশি সহায়ক। এটা হচ্ছে বর্তমান বোঝাতে। এখন এই টেন্সগুলোই, এই ৪ টি টেন্সই যখন আমি অতীতে বলতে যাব, তখন কি হবে? শুধুমাত্র পরিবর্তনটা হবে এই শেষের দিকে। লক্ষ্য করুন, শেষের দিকে কি হবে? আমরা যদি অতীতকাল বোঝাতে সাধারণ অতীতকে নির্দেশ করি, তাহলে বাক্যের শেষের দিকে কি থাকবে? এইটা থাকবে, ছিলাম, ছিল, তাম বা তো। কিভাবে? লক্ষ্য করুন, যেমন আমি বই পড়েছিলাম, আমি গিয়েছিলাম, তারা বই পড়েছিল, আমি লিখতাম, আমি পড়তাম, তাই না? সিম্পলি বুঝতেই পারছেন। তার মানে এই বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারে করব। কোন স্ট্রাকচারে করব? যে সমস্ত বাংলা বাক্যের শেষে আমরা ছিলাম, ছিল, তাম, তো থাকবে, সেই সমস্ত বাংলা বাক্যকে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আমরা V2 বলে থাকি। এখন পাস্ট ফর্মগুলো আপনাকে সিম্পলি একটু জেনে নিতে হবে। সাধারণত রেগুলার ভার্বের ক্ষেত্রে ইডি যুক্ত হয়, আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে একটু ভিন্ন হয়। যেমন দেখুন, আমি বই পড়েছিলাম, এই ব্যাপারটা আমরা কিভাবে বলতে পারি? তাহলে আমি কি বলতে পারি এখানে? যে আমি কি রিড, রিড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম রিড সবই একই। তার মানে আমি বই পড়েছিলাম। ওকে, আমরা বুক ব্যবহার করলাম। এখানেও হয়তোবা কেউ বলতে পারেন যে এই ফর্মটা আর প্রেজেন্ট সিম্পল যে ফর্মটা লিখেছিলাম এক হয়ে গেছে। হ্যাঁ, একই রকম দেখা যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, যে আমাদের যে ভার্বের রূপ আছে, ভার্বের রূপের নিয়ম অনুযায়ী, মানে এইটার প্রেজেন্ট ফর্মও যেটা, পাস্ট ফর্মও একই, পাস্ট পার্টিসিপাল ফর্মও একই। এইটা জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে দেখবেন লেখার সময় এভাবে লেখা হয়, যেমন আই রিড ইয়েস্টারডে। এটা জড়ানো উচিত না, এরপর আমি জাস্ট বলছি বোঝানোর জন্য। যেমন আমি গতকাল বই পড়েছিলাম। এখন কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ, এই বাক্যটি আপ মানে পাস্ট সিম্পলে আছে। তাই তো? লক্ষ্য করুন, তারা বই পড়েছিল, তারা গান গেয়েছিল। তার মানে কি এখানে আপনি কি লিখবেন? তারা। তারা বলতে আপনি সিম্পলি এখানে সে, ওকে, সে এর জন্য আপনি হি অথবা কি সি ব্যবহার করবেন। এরপরে কি রেড, বই পড়েছিল, তাই তো? মানে বইগুলো পড়েছিল বা বই পড়েছিল। তারা গান গেয়েছিল, এটা আপনি সিম্পলি করবেন। আবার দেখুন, আমি লিখতাম, পড়তাম, আমি যাইতাম, খাইতাম, আমরা
অতীতের অভ্যাস বোঝাতে ইজ টু অর ওয়ার অথবা ওয়াজ ইজ টু ব্যবহার করে সিম্পলি করতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম যে অতীতকালের সিম্পল ইনডিফিনিট বোঝাতে মানে সিম্পল বোঝাতে বা ইনডিফিনিট বোঝাতে আমরা এইভাবে স্ট্রাকচারে বাক্যগুলো সিম্পলি লিখে ফেলতে পারি। তাহলে একই রকম ভাবে অতীতে যখন কোনো কাজ চলমান বোঝাবে সেইগুলোকে যেমন আমি করতেছিলাম, গাইতেছিলাম, যাইতেছিলাম, নাচতেছিলাম, এই ধরনের বাংলা ভার্বের শেষে যখন এই ধরনের দেখবেন আপনি সেইগুলোকে সিম্পলি কি করতে পারেন, এইভাবে বলে ফেলতে পারেন যে ওই যে যে আমরা যে প্রেজেন্টে অক্সিলারি ভার্বের সাহায্য নিলাম অ্যাম ইজ আর, তারই যে পাস্ট ফর্ম ওয়াজ আর, এরপরে নিয়ম অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত। এখানে আর কিছু বলতে হবে, তারা গাইতেছিল, তারা পড়তেছিল, তারা যাইতেছিল। যেমন দেখুন, সে বই পড়তেছিল, সিম্পলি আমরা ব্যবহার করতে হতে হি ওয়াজ রিডিং বুকস, সে বই পড়তেছিল। সে গান গাইতেছিল, আপনি লিখতেই পারেন, তাই তো? সে গান গাইতেছিল, সে নাচতেছিল, ওকে, শি ওয়াজ ড্যান্সিং, সে নাচতেছিল, আপনি যেভাবেই বলুন না কেন। আমি বই পড়তেছিলাম, সে বই পড়তেছিল, তার মানে অতীতে কাজটি চলমান। সেই ক্ষেত্রে আপনি সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন, আর অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার ব্যবহার করবেন। এখন ওয়াজ ওয়ার কখন? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট বোঝাতে, আর ওয়ার হচ্ছে প্লুরাল সাবজেক্ট বোঝাতে। এই তো, তাহলে এটা আপনি করে ফেলেন। ওকে, এখন আসুন সম্পূর্ণ অতীতকাল, তার মানে যেটা ঘটে গিয়েছে, পাস্ট পারফেক্ট। পাস্ট প্রেজেন্ট আমরা দেখলাম, পাস্ট পারফেক্ট। এই ক্ষেত্রে একটু ভিন্নতা হলো এই, দুটি কাজের মধ্যে একটি আগে হয়েছে এটা বোঝাতে। যেমন অতীতে দুটি কাজ, তার মধ্যে একটি আগে হয়েছে। লক্ষ্য করুন, আমি খাওয়ার আগে কাজটি শেষ করেছিলাম, তার মানে কোন কাজটি আগে ঘটেছে? এই কাজটি আগে ঘটেছে, তাই না? তাহলে এইটা আমাদের লিখতে হবে এই প্রেজেন্ট, এই যে পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী। আর এই অংশটা লিখতে হবে আমাদের কি, পাস্ট সিম্পল অনুযায়ী। তাহলে আমরা কিভাবে লিখতে পারি লক্ষ্য করুন, আমরা এইভাবে সিম্পলি লিখে দিতে পারি যে বিফর, আমি খাওয়ার আগে, তার মানে বিফর আই এট। তাহলে আমরা সিম্পলি বলতে পারি বিফর আই এট, মানে আমি খাওয়ার আগে। এরপরে আমরা আরেকটি অংশ কিভাবে লিখতে পারি, যে কাজটি আমি শেষ করেছিলাম, তাই তো? এরপর আমরা এইভাবে লিখতে পারি, এই যে পাস্ট পারফেক্টে লিখতে পারি যে আই হ্যাড কমপ্লিটেড কমপ্লিটেড দ্য টাস্ক, আমি কাজটি শেষ করেছিলাম। লক্ষ্য করুন যে এইখানে এই কাজটি আগে হয়েছে না, তারপরে আমি খেয়েছিলাম, তাই তো? তার মানে আমি খাওয়ার আগে। আবার যদি আমি বলি যে আমি স্কুলে যাওয়ার পর ফুল তুলেছিলাম, বা স্কুলে যাওয়ার পর আমি খেলেছিলাম, ফুটবল খেলেছিলাম, সেই ক্ষেত্রে কোন কাজটি আগে হয়েছে? লক্ষ্য করুন, আমি স্কুলে গিয়েছিলাম, তারপরে ফুটবল খেলেছিলাম, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে আফটার আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, তাই তো? এরপর আমরা বলতে পারি যে আই প্লেড ফুটবল, ঠিক না? এই তো সিম্পলি হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তবে সাবজেক্ট এক যখন থাকে তখন আমরা একসাথে লিখে ফেলতে পারি। যেমন লক্ষ্য করুন, আমরা এই বাক্যটিকে এইভাবে লিখে ফেলতে পারি যে বিফোর ইটিং। এরপরে কিন্তু আপনি সিম্পলি এইভাবে লিখে ফেলতে পারেন যে আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, মানে খাওয়ার পূর্বে আমি কাজটি শেষ করেছিলাম। আবার এটাও আপনি এইভাবে বলতে পারেন যে স্কুলে যাওয়ার পূর্বেই আমি ফুটবল খেলেছিলাম। আপনি এইভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন লক্ষ্য করুন, আমরা দেখব অতীতের চলমান। আসলে এইভাবে এটা দিয়ে সাধারণত লেখা হয় না। তারপরেও যদি আপনি বলেন যে ওই একই কথা, প্রেজেন্ট পারফেক্ট যে আমরা শিখলাম তারই হচ্ছে এক্সটেনশন। এখানে জাস্ট আপনি হ্যাড বিন ব্যবহার করবেন যে অতীতে আপনি ২ ঘন্টা ধরে পড়তেছিলেন। যেমন লক্ষ্য করলেন, আপনি একটা নির্দিষ্ট দিন বললেন, গল্প বলার সময় আপনি বললেন যে ইয়েস, হ্যাঁ, আমি ১৯০০ বা ২০০৪ সালে ঐরকম দিনে আমি ২ ঘন্টা পড়েছিলাম, বা যাই বলুন না কেন। সেই ক্ষেত্রে অতীতে আপনি কোনো কাজ করেছিলেন কিছু নির্দিষ্ট সময় ধরে, সেই ক্ষেত্রে আপনি বা অনির্দিষ্ট সময় ধরে এটা বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আই হ্যাড বিন, তারপরে রিডিং বুকস, তারপরে ফর 2 আওয়ার্স, হয়ে গেল। এভাবে সিম্পলি আপনি বলতে পারেন। বা তারা খেলতেছিল, সে হ্যাড বিন, তারা কি প্লেয়িং, সে ফুটবল খেলতেছিল, ফুটবল। এরপর আপনি বললেন যে সিন্স, তারপর আপনি বলে দিলেন যে
সিন্স ইয়েস মর্নিং, মানে আপনি গল্প বলা বা লেখালেখির প্রয়োজন আপনি বললেন হ্যাঁ সে সেই দিন সকাল থেকে সে ফুটবল খেলতেছিল। ব্যাপারটা হচ্ছে এই সেন্স নির্দেশ করার জন্য আপনি সিম্পলি কি করতে পারেন, ঠিক এই আম সময়ের পূর্বে আপনি ফর অথবা সিন্স ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে আমি বলেছি, থেকে অর্থ দিতে আপনি সিন্স ব্যবহার করবেন, আর ধরে অর্থ দিতে ফর ব্যবহার করবেন। এই হয়ে গেল। এখন আমাদের বাকি আছে ভবিষ্যৎ বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি। লক্ষ্য করুন, যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি এইটা দেখবেন যে বো বা বে, তার মানে আমি খাবো, তারা খাবে, তারা করবে, তারা যাবে, তারা যাবে, সে যাবে, আমি যাব, এইগুলো বোঝাতে আপনি সিম্পলি কি ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, আর কোনো কথা নাই। এখন লক্ষ্য করুন, আমি ভাত খাবো, সিম্পলি আপনি লিখে দেন যে আই উইল, এরপর কি ইট, আমি ভাত খাবো, রাইস, আমি ভাত খাবো। আবার দেখুন আমরা সেখানে যাব, তার মানে সিম্পলি আমরা বলতে পারি কি যে উই উইল সেখানে যাব, উই উইল গো দেয়ার, আমরা সেখানে যাব। কঠিন? শুধুমাত্র শ্যাল বা উইল, তবে এই ক্ষেত্রে উইলই ম্যাক্সিমাম ব্যবহার হয়। এই দুটো আপনারা করবেন, ওকে। এরপরে দেখুন, আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে সিম্পলি আমরা যেটা করতে পারি, আমরা উইল বি ব্যবহার করব। যেমন ধরুন আমি ভাত খেতে থাকবো, ওকে, আমি ভাত খেতে থাকবো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, আমরা সেখানে যেতে থাকবো, তার মানে উই উইল বি গোয়িং দেয়ার, আমরা সেখানে যেতে থাকবো। এইরকম নির্দেশ করতে আমরা এটা ব্যবহার করতে পারি। তারা ফুটবল খেলতে থাকবে, তারা সেখানে যেতে থাকবে, তাই তো? তবে হ্যাঁ, এছাড়া আমাদের যে সম্পূর্ণ ভবিষ্যৎকাল বা চলমান সম্পূর্ণ ভবিষ্যৎকাল, এই টেন্স দিয়ে সাধারণত ইংরেজি বলা বা লেখার ক্ষেত্রে তেমন একটা ব্যবহার হয় না বললেই চলে। এই জন্য আমরা এই দুটো আর পড়ার দরকার নাই। আমি আপনাদের কাছে জাস্ট আবার একটু রিভিউ করছি, মানে আবার একটু বলছি সংক্ষিপ্তে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, তার মানে বাংলা থেকেই আমরা ইংরেজিকে শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এইগুলো হচ্ছে আপনাদের জন্য কাজ। দেখুন, আপনারা যদি বুঝে থাকেন তাহলে এই সবগুলো বাক্য আপনি করে দিবেন। কিভাবে করে দিবেন? এখানে উল্লিখিত যেই বিষয়গুলো আছে এগুলো দিয়ে। আর কেউ যদি পিডিএফ চান এই ক্লাসটির, তাহলে কমেন্টে অবগত করবেন। বেশ কয়েকজনের আ কমেন্ট যদি পাই যে হ্যাঁ, চাই, তাহলে আমি দিয়ে দিব। লক্ষ্য করুন, এই বাংলা বাক্যগুলো আপনি সবগুলো করে ফেলবেন, ইংরেজিতে লিখে ফেলবেন আমি যেগুলো দেখিয়েছি। আবারও বলছি, আপনি বাংলা বাক্যের শেষের দিকে ভার্বের শেষে যখন এইগুলো লক্ষ্য করবেন, প্রেজেন্ট টেন্সে লিখবেন, প্রেজেন্ট সিম্পলও লিখবেন। যখন আপনি তেসে, তেসি, সি, সি আছে, এইগুলো থাকলে আপনি কি করবেন? সেইগুলোকে কন্টিনিউয়াসলি লিখবেন। আবার আপনি যখন লিখবেন যে এসি, এসি, করেছি, খেয়েছি, গিয়েছি, তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট লিখবেন। এই তো। এইভাবে আপনি সবগুলো করে ফেলবেন। এরপরেও যদি আপনি আরো ইন ডিটেইলস জানতে চান বা বুঝতে চান, দয়া করে আমাকে কমেন্টে অবগত করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।